This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি9 বাংলা। রনিপার হচ্ছে আপনাদের সঙ্গে। আর আজকে সবচেয়ে বড় খবরে নজর রাখবো, কারণ দুটো গাড়ির রেষারেষি, তার জেরেই দুর্ঘটনায় পড়ে সুতন্দ্রাদের গাড়ি। ইফটিজিং এর ঘটনা ঘটেনি বলে দাবি করছে পুলিশ। আর যদিও পুলিশের এই দাবি মানতে নারাজ সুতন্দ্রার আত্মীয় এবং প্রতিবেশীরা। সমস্ত ঘটনাকেই এভাবে সাজানো বলা হচ্ছে, অভিযোগ করছেন পরিজনরা। দুর্গাপুরের হাসপাতালে ময়নাতদন্তের পর সোমবার রাত 10:45 নাগাদ চন্দননগরের নাড়ুয়ার বাড়িতে নিয়ে আসা হয় সুতন্দ্রার দেহ। কান্নায় ভেঙে পড়েন পরিবার এবং প্রতিবেশীরা। বড়াইচণ্ডীতলা শ্মশানে তরুণীর শেষকৃত্য সম্পন্ন করা হয়। যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা তো পরিষ্কার প্রথম থেকেই বারে বলছে, যে গতকাল থেকেই বলছে, রাত্রির থেকে বলছে যে আমাদেরকে বুদ্ধুদের পেট্রোল পাম্পে তেল ভরার পর তারা আমাদেরকে ধাওয়া করে এবং শেষ পর্যন্ত সেটা পানাগড়ে যে রাইস মিল, সেই রাইস মিলের চূড়ান্ত তার নিষ্পত্তি হয়। তারা যখন সোজা যেতে যায়, গাড়িটা সামনের দিকে আটকায়, তখন তারা অন্যদিকে যেতে গিয়ে ধাক্কা মারে এবং সেই ধাক্কার পরিপ্রেক্ষিতে গাড়িটা উল্টে যায় এবং সুতন্দ্রার মৃত্যু তৈরি করা হলো। সেটা তো গোটা রাজ্যের সমস্ত ঘটনাকেই এরকম ভাবে সাজিয়ে বলা হচ্ছে। আর কি আপনারা তো জানেন, সকলেই জানেন, এটা কটেন অফ কোনো করা হয়নি। ওখানে তো যদি আপনারা কভার করেন, আপনারা যদি গ্লাস ধরেন, তো আপনাদের ফিঙ্গারপ্রিন্ট চলে আসবে। ওগুলো এখনো আমি লাস্ট যখন দেখেছি তখনও গ্লাসগুলো ওরকম করে পড়ে আছে। এই ইনভেস্টিগেশন, আমি তো নিউজ দেখছিলাম যে এটাকে নাকি রেষারেষি ঘোষণা করা হয়েছে। তো একদিনের মধ্যে তো পুলিশের বক্তব্য যে রেষারেষি কেস, এটা কিভাবে সম্ভব? দেখুন, পুলিশ দাবি করছে যে দুটো গাড়ির মধ্যে রেষারেষি এবং সেই রেষারেষির জেরেই সুতন্দ্রাদের গাড়ি দুর্ঘটনায় পড়ে। এর মধ্যে ইফটিজিং এর মতো কোনো ঘটনা ঘটেনি, ঠিক এমনটাই দাবি করছে পুলিশ। সিপি তিনি কি বলছেন শোনাবো। এটা একটা কুৎসা, একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। আমাদের কাছে যে এখন অবধি আমরা ইনভেস্টিগেশন পেয়েছি কি এখানে কোনো ইভটিজিংয়ের কোনো ঘটনা হয়নি, কোনো ইভটিজিংয়ের কোনো ঘটনা এখানে নেই। এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল এবং তারপরে পুরো ঘটনাটা আমাদের যে মেনলি সিসিটিভির মধ্যে ইনিশিয়ালি একটা হালকা কোলিজন দুটা গাড়ির মধ্যে হয়েছিল এবং ডিভাইডার সঙ্গে হয়েছিল। তারপরে কিন্তু ডেফিনেটলি যে চেজিং হচ্ছে সেটা ভিকটিমের গাড়ি চেজ করছে অন্য গাড়িটা। কমপ্লেন্ট যে দিয়েছেন উনিও ভিকটিমের গাড়িতে ছিলেন। কমপ্লেন্টে কোনো কটূক্তির কোনো কথা বলা নেই। এই ছাড়া আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, স্টেটমেন্ট নিয়েছি, সেখানেও ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে। ওখানে কোনো কটূক্তি বা কোনো ইভটিজিং এর কোনো ঘটনা ওনারা বলেন। তারা কেন এখনো পর্যন্ত তাদের কাউকে এখনো কি আপনারা শনাক্ত করতে পেরেছেন? আমরা ডেফিনেটলি আমরা ওদেরকেও জিজ্ঞাসাবাদ করব, ওদেরকেও যা আইনি ব্যবস্থা আছে সেটা নেব। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি সুতন্দ্রার মা তনুশ্রী দেবীর সঙ্গে। তনুশ্রী দেবী, আপনার মানসিক অবস্থা অবশ্যই আমরা বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে দেখুন যে প্রশ্নগুলো সামনে আসছে যে ইভটিজিং এর মতো কোনো ঘটনা ঘটেনি, পুলিশ এমনটা দাবি করছে। আপনি কি বলছেন, আপনার কি অভিযোগ? যে গাড়িটা আমার মেয়েদের পেট্রোল পাম্পের থেকে ধাওয়া করে, পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার পর ওদের যে গাড়িটা ধাওয়া করে, সেই গাড়িতে কিছু ছেলে ছিল, যাই হোক আমি জানি না 4 জন কি 5 জন কি যাই হোক ছিল। সেখান থেকে মদের বোতল, মদের গ্লাস পাওয়া গেছে এবং বারবার তাদের গাড়িটাকে ড্যাশ করা হচ্ছিল এবং বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে তাকে কটূক্তি করা হচ্ছিল আমার মেয়েকে, যেহেতু আমার মেয়ে ড্রাইভারের ঠিক পাশের সিটেই বসেছিল। হ্যাঁ, এবার যখনই ওরা এগোতে যাচ্ছিল, যেহেতু সামনে দিয়ে যদি ওই গাড়িটা আটকে দিত, তাহলে আমার মেয়েকে সেখান থেকে নামিয়ে নেওয়ার চান্সটা খুব বেড়ে যেত। সেই জন্য ওরা কি চাইছিল যে গাড়িটা যাতে ওই গাড়িটাকে ছাড়িয়ে এগিয়ে যেতে পারে। যখনই এগোতে যাচ্ছিল তখনই গাড়িটাকে ড্যাশ করে সাইডে সরানো হচ্ছিল এবং সরাতে ওকে অন্য একটা রোডের মধ্যেও নামিয়ে নিয়ে যাওয়া হয়। তখন ড্রাইভার চায় যে যাতে একটা সেফ জায়গায় গিয়ে আমি গাড়িটাকে দাঁড় করাতে পারি। হ্যাঁ,
কিন্তু তখন যখন ওর গাড়িটা এগিয়ে যেতে যাচ্ছে তখন এমন ভাবে গাড়িটা ধাক্কা মারে যে গাড়িটা পুরো পাল্টি খেয়ে যায় এবং আমার মেয়ের দিকেই পাল্টিটা খায়। তার জন্য এই বিরাট ঘটনাটা ঘটে গেছে। গাড়িটা ধরা পড়েছে। আমাদের ওখান যে ছেলেগুলি ছিল তার মধ্যে একটি ছেলে গিয়ে গাড়ি থেকে চাবিটা ওদের খুলে নেয়, তাকে প্রচন্ড মারধর করা হয়। চাবিটা খুলে নেওয়ার পর তাই ছেলেগুলো মানে ওই গাড়ির ছেলেগুলো পালিয়ে যায়। হ্যাঁ, তারা যদি কোনো রকম খারাপ ইঙ্গিত না করে, খারাপ কাজ না করে, তাহলে তারা পালালেন কেন? এবং যার গাড়ি তিনি তাহলে পালালেন কেন? তিনি যদি দোষী না হন তাহলে তিনি সেই স্পট থেকে কেন পালাবেন? এই প্রশ্নটা আমার আসছে যে কেন তারা পালিয়ে গেল। তারা যদি যখন দেখছে একটা মানুষের এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের তো উচিত ছিল তাকে সহযোগিতা করা। পালিয়ে যাওয়া তো উচিত নয়। এটা মানবিকতা বলে না যে একটা মানুষের হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি পালিয়ে যাব, এটা মানবিকতা নয়। নিশ্চয়ই তাদের কোনো ফল্ট ছিল, তাই তারা পালিয়ে গেছে। এটা আমি কোনো রং বুঝি না, আমি কোনো রং বুঝি না। আমি একটাই জিনিস চাই, তাদেরকে ধরা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ইমিডিয়েট পশ্চিমবঙ্গ থেকে এই মদটাকে বন্ধ করা হোক। ওপেন টু অল যে মদ চলছে এটি বন্ধ করা হোক, নাহলে আমার আপনার প্রত্যেক ঘরের মেয়ে নিরাপদ নয়। মেয়েরা এখন চাকরি করবে, মেয়েরা বাইরে যাবে, মেয়েরা ব্যবসা করবে, মেয়েরা অনেক কিছু করবে। মেয়েরা আর এখন সে আমাদের মতো ঘরে বসে থাকার মানসিকতা নয়। কেনই বা মানসিকতা থাকবে? তারা পড়াশোনা শিখছে, তারা অনেক কিছু শিখছে, তাদের জন্য এত শিক্ষার ব্যবস্থা রয়েছে। তাহলে তারা কেন ঘরে বসে থাকবে শুধু ওই কটা মানে অসভ্য ছেলের জন্য আর এই মদের জন্যে? মদটা ইমিডিয়েট বন্ধ হোক। বারবার এই একই ঘটনা ঘটছে, বারবার একই ঘটনা ঘটছে। অন্য স্টেটে তো, অনেক স্টেটে তো মদ বন্ধ হয়ে গেছে, কেন মদটা বন্ধ করা হচ্ছে না? আমি এইটা মানে যে অভিযোগগুলো সামনে আনছেন যথেষ্ট গুরুত্বপূর্ণ এই অভিযোগগুলো, কিন্তু আপনারা পুলিশের কাছে যে অভিযোগ দায়ের করেছেন সেখানে ইফটিজিং এর কোনো তথ্য নেই, বা আপনি যে এই যে মদের কথা বলছেন, ইফটিজিং এর কথাগুলো বলছেন, এই কথাগুলো বা এই ইফটিজিং এর তথ্যটা এটা পুলিশের কাছে কেন নেই? শুনুন, ইফটিজিং বারবার বলা হচ্ছে, ইফটিজিং দেখুন ওই স্পটে তো আমি ছিলাম না, যে যার থেকে শুনেছি এবং ওরা যা প্রথম দিকে বয়ান দিয়েছে তাতে ইফটিজিং বলা আছে এবং আমাকে যখন বলেছে তখন ইফটিজিংই বলেছে। তাহলে ইফটিজিং যদি নাই হবে তাহলে ওই গাড়িটা কি করছিল? গাড়িটা কেন ড্যাশ করছিল? গাড়ির মতো চলে যেত, গাড়ির ড্যাশ করার কি কারণ ছিল? রাস্তা দিয়ে তো বহুত গাড়ি যাচ্ছে, একটা গাড়িকে কেন সে মার্ক করে ড্যাশ করছে বলুন তো? এই প্রশ্নটা আমার উত্তর লাগবে যে কেন একটা গাড়িকে ড্যাশ করা হচ্ছে, সেখানে যখন একটা মেয়ে রয়েছে কেন ড্যাশ করা হবে? সে তো তার রোডে যাবে, সে তুমি মদ খাও ভাই যাই করো, তুমি ড্যাশ করবে কেন একটা গাড়িকে? আর এইভাবে ওপেন মদ খাচ্ছে, এনএইচ এর ওপরে একটা ওপেন মদ খেতে খেতে গাড়িতে যাচ্ছে, সেখানে পুলিশের কোনো পাহারাদারি নেই। এনএইচ এর ওপর যখন বারবার একই ঘটনা একই ঘটছে পশ্চিমবঙ্গে, কেন পুলিশের পাহারাদারি নেই? কেন পুলিশ প্রোটেকশন নেই? আমরা যখন থানায় গেছি লাখো লাখো পুলিশ, তাহলে এত পুলিশ করে কি? থানায় বসে থাকে? তনুশ্রী দেবী, যে সিসিটিভি ফুটেজটা সামনে এসেছে সেই সিসিটিভি ফুটেজ কিন্তু অন্য কথা বলছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সাদা গাড়ি এবং আপনার মেয়ে তনুশ্রী যে কালো গাড়িতে ছিল, এই দুটো গাড়িকে যখন দেখা যাচ্ছে, প্রথমে দেখা যাচ্ছে সাদা গাড়ি যাচ্ছে, সেই গাড়ির পেছনে কালো গাড়ি। অর্থাৎ এখানে এই যে ধাক্কাধাক্কির কথাটা উঠছে বা ট্যাশের কথা আপনি বলছেন, সেই তত্ত্বটা কিন্তু দাঁড়াচ্ছে না। শুনুন, যখন ওরা চাইছিল যে আমার মেয়ের গাড়িটাকে স্কট করে মানে সামনে দিয়ে এগিয়ে গিয়ে ওর গাড়িটাকে ওখানে থামিয়ে দিয়ে আমার মেয়েকে নামিয়ে নিয়ে যেতে, তখন তো ড্রাইভার চাইবেই যে তাকে ওভারটেক করে গিয়ে আমি এগিয়ে যাব। এটা তো নর্মাল ব্যাপার, এটা তো নর্মাল ব্যাপার। যখন আমার গাড়িটাকে কেউ আটকাতে চাইছে আমি তো তখন দেখবো আমার গাড়ির যাত্রীর সুরক্ষাটা, আমি তো তাকে এগিয়ে যেতেই যাব। যখনই আমি এগিয়ে যেতে যাচ্ছি তখনই সে ধাক্কাধাক্কি মারছে। কতগুলো সিসিটিভি ফুটেজ পেয়েছে, কোনটা দেখাচ্ছে সেটা তো আমি জানি না। 10টা পেলে একটা দেখাচ্ছে কিনা সেটাও আমি জানি না। আমি তো সিসিটিভি ফুটেজ গুলো কালেক্ট করিনি। 10টা সিসিটিভি ফুটেজ পেয়ে তুমি একটা দেখাতেই পারো যে এইটা হয়েছে, যখন যেই মুহূর্তে পেছনে গাড়িটা ছিল সেই ফুটেজটা দেখাচ্ছে। এটা হতেই পারে। আমি তো এখন কাউকেই বিশ্বাস করতে পারছি না যে কেন এখনো পর্যন্ত তাদেরকে ধরা গেল না। এত ঘন্টা পেরিয়ে গেল,
যখন এই কেসটা পরিষ্কার ক্লিয়ার, আমি এতবার বারবার করে প্রত্যেককে বলছি, তাহলে কেন এখনো পর্যন্ত ধরা গেল না? স্বাভাবিক ব্যাপার, যখন তারা দেখছে যে মেয়েটাকে নামিয়ে নেওয়ার জন্য গাড়িটা বারবার সামনে যাচ্ছে, তখন তো তারা চাইবে যে তাকে পাশ কাটিয়ে গিয়ে আমি গাড়িটা এগিয়ে নিয়ে একটা সেফটি জায়গায় যাব, এবং তাকে ঠেলতে ঠেলতে একটা অন্য রোডেতে নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এরপর ওনারা কি বলতে চাইছেন? তনুশ্রী দেবী, থানা থেকে কোনো সিসিটিভি ফুটেজ কি আপনাদের সামনে আনা হয়েছিল? আপনাদেরকে কি দেখানো হয়েছিল? না, আমাদের সামনে কোনো ফুটেজ আনা হয়নি। যে সিসিটিভি ফুটেজগুলো আপনারা দেখছেন সেগুলো কি সংবাদ মাধ্যমের থেকেই পাওয়া? আমি এখনো পর্যন্ত কোনো সিসিটিভি ফুটেজ দেখিনি, তবে যেগুলো সংবাদ মাধ্যম সেগুলোই নিশ্চয়ই দেখছে। আমাদেরকে কোনো তো সিসিটিভি ফুটেজ পার্সোনালি কোনো সিসিটিভি ফুটেজ দেখানো হয়নি আমাদের। আচ্ছা, থানা থেকে কি আপনাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়েছে? এখনো পর্যন্ত আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি, অন্য কারোর সাথে হয়েছে কিনা সেটা আমি জানি না। আচ্ছা, আপনার সন্দেহটা ঠিক কি? পুলিশ কি কোনোভাবে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? পুলিশ যখন এখনো ধরতে পারেনি, আমি তো কিছু বুঝতেই পারছি না যে পুলিশ এতক্ষণ টাইম হয়ে গেল এখনো কোনো কাউকে ধরতেই পারলেন না। এরপর আর আমি কি বলবো বলুন? জিনিসটা সবার সামনেই ক্লিয়ার, আমার বলার কি কিছু অপেক্ষা রাখে? আচ্ছা, সুতন্দ্রার সঙ্গে যারা ছিলেন ওই গাড়িতে তাদেরকে প্রথমে কালকে আটক করা হয়েছিল, তাদেরকে কি ছেড়ে দেওয়া হয়েছে? আপনি জানেন কিছু? তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা আবার বডি নিয়ে আমরা আবার থানায় গেছিলাম, তাদেরকে 4 জনকে আটকে রেখেছিল, আমাদের সঙ্গে 2 জনকে ছেড়ে দিয়েছিলেন, তারপর রাত্রে আরো 2 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনার সঙ্গে কি তাদের যোগাযোগ হয়েছে বা আপনার সঙ্গে কি তাদের কোনো কথা হয়েছে? কি ঘটনাটা ঘটেছিল, তারা কি এই একই কথা বলছে? এখনো আমি সকালেও তারা আমাকে ওখানে একই কথা বলেছে, ওখানে যখন দেখা হয়েছে একই কথা বলেছে। সকাল থেকে আমি তাদের সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আচ্ছা তনুশ্রী দেবী, একটা প্রশ্ন বারবার সামনে আসছে, দেখুন একটা গাড়ির মধ্যে এতগুলো মানুষ ছিলেন, সেই গাড়ি দুর্ঘটনায় পড়লো বা ইফটিজিং এর ঘটনা যেটাই সামনে আসুক না কেন, তার মধ্যে শুধুমাত্র আপনার মেয়ে চলে গেল, এই নিয়ে আপনি কাউকে সন্দেহ করছেন? গাড়ির মধ্যে যারা ছিল তারা আমার খুবই পরিচিত এবং ওদের সঙ্গেই আমার মেয়ে যাতায়াত করে, খুবই পরিচিত, খুবই। আমার হাজব্যান্ড 10 মাস হলো মারা গেছেন, আমার বাড়ির কোনো বিপদ আপদ হলে ওরাই এসে আমার বাড়িতে ঝাঁপিয়ে পড়ে সমস্ত কিছু করে। অতএব আমি ওদেরকে কিভাবে সন্দেহ করবো বুঝতে পারছি না। আচ্ছা, তাদেরকে আপনি সন্দেহের ঊর্ধ্বে রাখছেন, আপনারা কি আদালতের দ্বারস্থ হবেন? কিন্তু কিভাবে? অবশ্যই হবে, দরকার পড়লে হতেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে। সুতন্দ্রার মায়ের সঙ্গে কথা বললাম, তনুশ্রী দেবী এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। দেখুন, পানাগড় কাণ্ডের এই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হলো। বেপরোয়া গাড়ি চালানো থেকে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা দায়ের করা হলো। সুতন্দ্রার সঙ্গে মিন্টু মণ্ডলের অভিযোগ ক্রমে এফআইআর দায়ের। কথা বলবো, আমাদের সহকর্মী সিজার মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানবো সিজারের কাছ থেকে। সিজার, দেখো, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে মিন্টু মণ্ডল অর্থাৎ সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের সঙ্গী মিন্টু মণ্ডল, যিনি ওই গাড়িতে ওই রাতে ছিলেন, তার অভিযোগ ক্রমে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হয়েছে এবং তার মধ্যে মূলত বেপরোয়াভাবে গাড়ি চালানো, মানুষের প্রাণহানি করার চেষ্টা এবং সবথেকে বড় কথা 304 কালপেবল হোমিসাইড অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের মতো ধারাতেও মামলা হয়েছে এবং সেটি জামিন অযোগ্য ধারায় মামলা। এবং এই জায়গা থেকেই দুটো প্রশ্ন উঠে আসছে। এক হচ্ছে, গতকাল আমরা দেখেছিলাম যে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী তিনি দাবি করেছিলেন যে অভিযোগ তোলা হচ্ছে যে বাবলু যাদবের গাড়ি সুতন্দ্রাদের গাড়িকে তাড়া করেছিল, সেটা সঠিক নয় এবং কোনো ইফটিজিং এর ঘটনা ঘটেনি, কারণ দুটো সিসিটিভি ফুটেজ দেখিয়ে তিনি দাবি করেন যে
অভিযুক্ত অর্থাৎ বাবলু যাদবের গাড়ি আগে ছিল, পেছনে ছিল সুতন্দ্রার গাড়ি, এবং সেই জায়গা থেকে এই অভিযোগ যদি না দাঁড়ায় তাহলে একটি প্রশ্ন ওঠে যে এই এফআইআর যেখানে হলো বেপরোয়া গাড়ি চালানোর এবং অনিচ্ছাকৃত মৃত্যু, তাহলে অভিযুক্ত হওয়া উচিত সুতন্দ্রার গাড়ির চালক, কারণ তিনিই বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছিলেন। কিন্তু তাহলে তার গাড়ির চালক এবং তার সঙ্গীদের কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বাবলু যাদবের কিন্তু এখনো খোঁজ নেই। এই যে কোথাও বৈপরীত্য, সেই বৈপরীত্য নিয়েই কিন্তু পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে। একেবারে এই বৈপরীত্য কিন্তু সামনে আসছে। অনেক ধন্যবাদ সিজার। দেখুন, এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, গাড়ি ধাওয়া নয়, রেষারেষির কারণে দুর্ঘটনার কবলে পড়ে সুতন্দ্রাদের গাড়ি, ঠিক এমনটাই দাবি করছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের নজরদারি নিয়ে। জাতীয় সড়কের নিরাপত্তা সেটা কোথায়? ওয়াচ টাওয়ারে থাকলে নেই কোনো নজরদারি। আমাদের সহকর্মী মনতোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মনতোষ, দেখো, জাতীয় সড়কের উপর এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু সেখানে তো নিরাপত্তার প্রশ্ন উঠবেই। নিরাপত্তা কোথায়? একদমই তাই, প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে যে নিরাপত্তা কোথায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে জাতীয় সড়ক 19 নম্বর জাতীয় সড়ক, এবং এই জাতীয় সড়ক যেটা দুর্গাপুরের দিকে যাচ্ছে, এই যে তুমি যে লেনের ছবি দেখছো এই রেল লেনে দুর্গাপুরের দিকে যাচ্ছে। এখানেই যেটা স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছে যে পুলিশের নিরাপত্তা কোথায়, পুলিশের কোনো রকম পেট্রোলিং এই রাস্তা দিয়ে হয়? তারা জানাচ্ছেন যে না, কোনো রকম কোনো পেট্রোলিং এই রাস্তার উপর দিয়ে হয় না বা বর্তমানে হচ্ছে না। এবং এই রাস্তায় এই যে জাতীয় সড়ক, এই রাস্তায় পূর্ব বর্ধমান জেলায় প্রায় 10টির মতো ওয়াচ টাওয়ার করা হয়েছিল। এই একটি ওয়াচ টাওয়ার যার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, এবং এই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজের জন্য এই ওয়াচ টাওয়ারগুলি থেকে যে সমস্ত ক্যামেরা লাগানো ছিল, সেই ক্যামেরা এবং সাউন্ড সিস্টেম সবটাই খুলে ফেলা হয়েছে। এবং এই মুহূর্তে যে ওয়াচ টাওয়ারগুলি রয়েছে তাতে দু একটি ওয়াচ টাওয়ার সেখানে কিন্তু যারা পুলিশ কর্মী রয়েছে তাদের দেখা মিললেও অধিকাংশ ওয়াচ টাওয়ার সেখানে কিন্তু পুলিশ কর্মী দেখা নেই, অথচ ওয়াচ টাওয়ারগুলি কিন্তু সম্পূর্ণ অব্যবহৃত অবস্থায় রয়েছে। অর্থাৎ যে নিরাপত্তা যেখানে সুনিশ্চিত করার জন্য যে সিসি ক্যামেরা, যেগুলো কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে পুলিশ সেগুলিকে ধরে তদন্তে এগোবে, সেই সমস্ত ক্যামেরার কোনো রকম ব্যবস্থা নেই। সমস্ত ক্যামেরা কিন্তু এই মুহূর্তে আলাদা করে রাখা হয়েছে ওয়াচ টাওয়ার থেকে। অর্থাৎ যে নজরদারি ঘটনা ঘটে গেল, তারপর এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে যে ওয়াচ টাওয়ার আছে কিন্তু সেখানে কোনো নজরদারি নেই, সিসিটিভি ক্যামেরা সেগুলোকেও খুলে ফেলে দেওয়া হচ্ছে তার কানেকশন। তাহলে নিরাপত্তাটা কোথায়? এ প্রশ্ন সামনে আসবে। অনেক ধন্যবাদ মনতোষ তোমাকে।